আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 23 নং সৃজনশীল অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো দেখো, সৃজনশীল অঙ্কে আমরা উদ্দীপকটা সবসময় ভালো করে পড়ব, তারপরে উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি উদ্দীপক দেওয়া আছে। 23 নম্বর উদ্দীপক হচ্ছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। তো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, বলেছে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তো এর আলোকে তিনটা প্রশ্ন করা আছে। আমরা প্রথম প্রশ্নটা প্রথমে লক্ষ্য করব এবং কিভাবে করতে হবে সেটা দেখব। তো আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। তো বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো কোন সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা কিন্তু বিভিন্নভাবে যাচাই করা যায়। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি ভাগের সাহায্যে বর্গমূল করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের বলেছে যে উৎপাদকের সাথে যাচাই করা। তো উৎপাদকের সাথে কিরকম ভাবে করতে হয় আমরা প্রথমে একটু দেখে নেব, তারপরে অঙ্কটা করব। তো মনে করো আমরা একটা সংখ্যা নিলাম 4, এটার প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, এভাবে দাগ দিয়ে এই 4কে ভাগ করা। 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দুগুণে 4 হয়। দেখো আর কোনো সংখ্যা দিয়ে এটার ভাগ হয় না। এই 4-এর উৎপাদকগুলো আমরা পাই এই দুইটা, 2 এবং 2। তো কোনো সংখ্যাকে ভাগ করে যে উৎপাদকগুলো পাওয়া যাবে সেটা যদি জোড় হয় অর্থাৎ জোড়া হয় তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এখানে উৎপাদক হয়েছে 2টা 2, তো এই 2টা 2 মিলে একটা জোড়া হয়েছে, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা আরেকটা লক্ষ্য করি। মনে করো দেওয়া আছে আমাদের 8। তো 8কে যদি আমরা ভাগ করি, দেখো 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আবার 2 দিয়ে করলে হচ্ছে 2 হবে। তো এখন আমরা উৎপাদক কত কত পেলাম, দেখো 2 পেয়েছি, 2 পেয়েছি, 2, 3টা 2 পেয়েছি। তো এখন যদি আমরা জোড়া করি, 2 গণিত 2 মিলে একটা জোড়া হচ্ছে, আর একটা জোড়া কিন্তু হচ্ছে না, আর একটা 2 আলাদা থাকছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু জোড়া হচ্ছে না সেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো দেখো আমরা এখন প্রশ্নে চলে যাবো। দেখো প্রশ্নে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা প্রথমে প্রথম সংখ্যাটা তুলে নেব, তারপরে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবো যে সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। তো দেখো আমরা লিখে নিয়েছি প্রথম সংখ্যাটি যেটা সেটা লিখে নিলাম। এবার আমরা এটাকে উৎপাদকের সাথে বিশ্লেষণ করব। প্রথমে আমরা সব থেকে ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করব, যেমন ছোট সংখ্যা কত 2, তাহলে শেষেরটা যদি জোড় সংখ্যা হয় অবশ্যই 2 দিয়ে এটার ভাগ করা যাবে। তাহলে যদি আমরা 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 192। এটা লাস্টের সংখ্যা জোড়, তাহলে এটাও 2 দিয়ে যাবে। আমরা যদি 2 দিয়ে এটাকে ভাগ করি পাবো হচ্ছে 96। তো যেহেতু লাস্টে জোড় আছে আবারও আমরা 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। 48 দুগুণে কিন্তু 96 হয়। তো আবারও আমরা 2 দিয়ে পারবো। তো দেখো 24 দুগুণে কিন্তু 48 হয়। আবার যদি 2 দিয়ে ভাগ করি 12 দুগুণে কিন্তু 24 হয়। তো আবার যদি 2 দিয়ে করি দেখো 6 দুগুণে কিন্তু 12 হয়। 6কে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে কিন্তু 6 হয়। তো দেখো আমরা সর্বসাফল্যে এই পর্যন্ত আসলাম। তো দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার কাজ শেষ, আর ভাঙা যায় না। তাহলে আমরা এখান থেকে কত কত পেলাম। তো দেখো আমরা 384 উৎপাদক কোনগুলো পেলাম সেগুলো লিখে নেব। 384 সমান, দেখো কয়টা 2 আছে, 1 2 3 4 5 6 7, 7টা 2 লিখে নেব। 2 গণিত 2। তো দেখো আমরা যে উৎপাদকগুলো পেলাম সেগুলো লিখে নিলাম, উপর থেকে পর 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 করে লিখে নিলাম। তো এখন আমরা কি করব, জোড়া করে দেখব যে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ কিনা। তো প্রথমে জোড়া করে নিই, 2টা মিলে একটা জোড়া হবে। 2 গণিত 2 দিয়ে একটা জোড়া, 2 গণিত 2 দিয়ে আর একটা জোড়া। দেখো আমরা 3টা জোড়া করেছি, এই 2টা দিয়ে একটা, এই 2টা দিয়ে একটা, এই 2টা দিয়ে একটা। এখন বাকি আছে আর একটা 2 গণিত আর একটা 3 বাকি আছে। পাশে আমরা লিখে দেবো যে জোড়া করে। তো দেখো আমি কিন্তু পূর্বেই বলেছি যে জোড়াবিহীন যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখো এখানে জোড়াবিহীন কিন্তু 2টা সংখ্যা আছে, সেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তো আমরা লিখতে পারি এখানে 2 গণিত 3 বা এই 2টা গুণ করলে কথা হয় 6 জোড়াবিহীন। তো দেখো আমরা লিখে নিলাম এখানে 2 গণিত 3 বা 3 দুগুণে কথা হয় 6, এটা কি জোড়াবিহীন। আর যেহেতু জোড়াবিহীন আছে সেহেতু সংখ্যাটা কি পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখে দেবো অতএব 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি জোড়াবিহীন থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যা কিভাবে করতে হবে। এই যে জোড়াবিহীন সংখ্যাটা থাকবে এইটা দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমার একটু রিভিউ দিয়ে দিই। যে সংখ্যাটি ছিল সেটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করতে বলেছিল। তো প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, তারপরে আমরা উৎপাদকগুলো জোড়া করেছি, জোড়াবিহীন আছে কিনা সেটা লক্ষ্য করেছি যে 2টা সংখ্যা জোড়াবিহীন আছে। যেহেতু জোড়াবিহীন আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে এটাই উত্তর।
আমরা এখন পরবর্তী অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো আমরা খ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি তিনটা ধাপ আছে, আমরা প্রত্যেকটা ধাপ একে একে সমাধান করব। প্রথমে বলছে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ না হয়, তো আমরা প্রথমে পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করব। তারপরে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ হয় সেটা যাচাই করব, এবং পরবর্তীতে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা যাচাই করব। তো যেহেতু প্রথম প্রশ্নে উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলেছিল, আমরা এটাও উৎপাদকের সাহায্যে যাচাই করব। তো দেখো আমরা লিখে নিয়েছি দ্বিতীয় সংখ্যাটি, এটার উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। তো আমরা সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব, যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা আছে সেহেতু 2 দিয়ে হবে না, আমরা 3 দিয়ে চেষ্টা করতে পারি। তাহলে আমরা 3 দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা পাবো হচ্ছে 729। তো দেখো 729কে আবার 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে 243। 243কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পাবো হচ্ছে 81। 81কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে 81কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 27। 27কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 নং কিন্তু 27 হয়। 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3কে 9 হয়। তো দেখো আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার কাজ শেষ। যে উৎপাদকগুলো পেলাম আমরা প্রথমে সেই উৎপাদকগুলো লিখে নেব। তাহলে আমরা লিখতে পারি অতএব 2187 সমান সমান 1 2 3 4 5 6 7, 7টা 3 আছে, আমরা 7টা 3 লিখে নেব। তো দেখো আমরা উৎপাদকগুলো লিখে নিলাম, যে উৎপাদকটা পেলাম। এখন আমরা জোড়া করব, দুইটা মিলে একটা জোড়া হবে। জোড়া করে নিই, 3 গুণিত 3 দিয়ে একটা জোড়া, আর 3 গুণিত 3 দিয়ে আরেকটা জোড়া। তো দেখো আমরা এই দুইটা দিয়ে একটা জোড়া করেছি, এই দুইটা দিয়ে একটা জোড়া করেছি, এই দুইটা দিয়ে একটা জোড়া করেছি, আর এই পরবর্তী 3 সংখ্যাটা এটা জোড়াবিহীন আছে, তো আমরা পাশে লিখে দেবো জোড়া করে। তো আমরা কিন্তু ইতিপূর্বে জেনেছি কোনোটা যদি জোড়াবিহীন থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 জোড়াবিহীন, সুতরাং এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো চলো লিখে নিই। তো দেখো আমরা পেলাম যে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, যেহেতু জোড়াবিহীন আছে সেহেতু পূর্ণবর্গ নয়। তো আমরা কিন্তু প্রশ্ন অনুযায়ী একটা ধাপ করলাম, যে প্রশ্ন বলেছে পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করো। তো আমরা যাচাই করলাম যে এটা পূর্ণবর্গ না। তো পরের ধাপ দেখো কি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা যাচাই করতে হবে। তো যেইটা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যা দ্বারাই কিন্তু গুণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে 3 দ্বারা এটাকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো চলো লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এইবার আমাদের তৃতীয় ধাপে বলেছে পূর্ণবর্গ সংখ্যাটি কত। তো আমরা 3 দ্বারা গুণ করে দেবো এত সাথে, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সেই সংখ্যাটি। তাহলে আমরা লিখতে পারি তখন সংখ্যাটি হবে সংখ্যাটি কত হবে, দেখো মূল যে সংখ্যা দেওয়া ছিল 2187 গুণিত 3, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে 6561। তাহলে এটাই কিন্তু, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা এত। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রথমে আমরা কি করেছি, উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে নিয়েছি, দেখেছি যে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা। তো যেহেতু জোড়াবিহীন সংখ্যা আছে সেহেতু এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো এবার বলেছে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যেটা জোড়াবিহীন থাকবে সেটা দ্বারা গুণ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই আমি লিখে নিয়েছি 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার বলছে এই 3 দ্বারা গুণ করার ফলে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কত হবে। তো তখন আমরা কি করছি, দেখো তখন সংখ্যাটি হবে লিখে এই সংখ্যাকে 3 দ্বারা গুণ করে দিয়েছি, যেটা পেয়েছি সেটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো গ নম্বর অঙ্ক কি বলছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার করে এসেছি। আমার পূর্বের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরে রাই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। আমি তোমাদের অনুরোধ করব আমাদের প্রতিটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার জন্য, তাহলে কোনো সমস্যা থাকবে না তোমাদের অঙ্ক নিয়ে। যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকো এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। তারপরেও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বলেছে কি, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি কিন্তু তোমাদের পূর্বে বলেছি যে যেই সংখ্যাটা থাকবে সেটা ভাগের সাথে প্রথমে বর্গমূল করবো, বর্গমূল করার পরে যেটা ভাগফল থাকবে তার সাথে 1 যোগ করতে হবে, যোগ করার পরে সেই সংখ্যার বর্গ করতে হবে, বর্গ করে মূল যে সংখ্যা থাকবে সেটার সাথে বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তো আমার কথা হয়তো বুঝতে পারোনি, তো আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কটা করতে হবে। তো প্রথমে আমরা সংখ্যাটা তুলে নেব, এরপরে ভাগের সাহায্যে বর্গমূল করব। তো দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটি তুলে নিয়েছি, এখন ভাগের সাহায্যে বর্গমূল। বর্গমূল করার নিয়ম কি, ডান দিক থেকে 2 ঘর পর পর জোড়া করা। তো আমরা জোড়া করে নিব। এবার হচ্ছে প্রথম জোড়ার সাথে কাজ। তো এখানে যে সংখ্যা বসাবো তার বর্গ এখানে বসাতে হবে, এবং বর্গটা হয় 21-এর সমান হবে বা 21 থেকে কাছাকাছি ছোট হবে। তো দেখো আমরা যদি 4 ধরি, 4 4 16 হয়, 21-এর ছোট আছে। যদি 5 ধরি, 5 5 কিন্তু 25 হয়, 21 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 4 নিব, 4 4 16। এখন কাজকে বিয়োগ করা, আমরা যদি এটা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 5।
পরের জোড়াটা নামিয়ে আনবো 87। এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল অথবা তার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে ভরতে হবে। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে কিন্তু 8 হয়। তো এবার এখানে যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা এখানেও নিতে হবে এবং ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যা গুণ করে হয় এটার সমান বা এটার কাছাকাছি ছোট। অর্থাৎ দেখো আমাদের দেওয়া আছে 8, 8-এর সাথে যদি আমরা 6 ধরি, এই 6 দ্বারাই পুরো সংখ্যাকে আবার গুণ, তাহলে যদি এটাকে গুণ করি আমরা পাবো হচ্ছে 516। তো দেখো এই 516 কিন্তু 587-এর কাছাকাছি ছোট। আমরা যদি 6-এর জায়গায় 7 ধরি তাহলে কিন্তু এটার বড় হয়ে যাবে, কিন্তু আমরা বড় নিব না। তাহলে আমরা এখানে 6 নিব, এখানে 6 নিলে এখানেও 6 দিতে হবে। তাহলে আমরা 6 দিয়ে যদি এই দুটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 516। তো দেখো এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 71। এইবার দেখো আর কোনো জোড়া নাই, তো আমরা জোড়া নামাতে পারছি না, আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। তো দেখো যেহেতু ভাগশেষের স্থলে শূন্য না অন্য একটা সংখ্যা এসেছে, সেহেতু এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। তো তাহলে আমরা লিখতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কারণ পূর্ণবর্গ সংখ্যা হলে কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ শূন্য হয়। তো আমরা লিখে নেব প্রথমে এতটুকু। তো দেখো আমরা লিখে নিলাম যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই যে মেন যে সংখ্যাটা আছে এটার সাথে অল্প কিছু যদি আমরা সংখ্যা যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ তখন এই ভাগশেষ আর আসবে না। তাই আমরা লিখে নিয়েছি এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। কত ক্ষুদ্রতম সংখ্যা আমরা নিজেও জানি না, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যার ফলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এবং আমরা যদি এটার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তো তখন কিন্তু এর ভাগফল এটা থাকবে না, এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। অতিরিক্ত 1 যোগ হয়ে গেলেই কিন্তু তখন 47 হয়ে যাবে। তখন এর বর্গমূল কিন্তু 47 হবে, কারণ যখনই আমরা এটার সাথে কোনো সংখ্যা যোগ করব তখনই কিন্তু এখানে 6-এর স্থলে আরেক বেশি যাবে, 7 হবে তখন কিন্তু। তাই আমরা লিখে নেব তখন এর বর্গমূল হবে কত, 46 যোগ 1 সমান সমান 47। এই 47-এর বর্গ করলে আমরা যেটা পাবো সেটার সাথে কি করব, এই সংখ্যাটা বাদ দিলে আমরা কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব। তোমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করলে এই অঙ্কটা কিন্তু তোমাদের কাছে খুবই সহজ লাগবে। এই জন্য আমি বারবার বলছি আমাদের পূর্বের ভিডিওগুলোকে দেখি বা এই অনুসরণের প্রতিটা অঙ্ক করে তারপরে এই সৃজনশীল অঙ্কটা করবা। তাহলে আমরা লিখতে পারি এখন 47-এর বর্গ সমান সমান, বর্গ মানে কি 47-এর স্কোয়ার, স্কোয়ার মানে 47-কে 2 বার গুণ, 47 মানে তো 47 সমান সমান কত পাবো, এই দুটো গুণ করলে পাবো হচ্ছে 2209। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কিন্তু এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান কত, এই যে এটা থেকে 2209 থেকে মূল যে সংখ্যাটা ছিল 2187, আমরা সেটা বাদ দেবো 2187। এটাকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 22। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 22। এই 22 যদি আমরা 2187-এর সাথে যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা লিখে নিতে পারো যে অতএব দ্বিতীয় সংখ্যার সাথে 22 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা অঙ্কটা আরেকটু ভালোভাবে রিভিউ দিয়ে নেব, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো দেখো আমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোনো সংখ্যার সাথে যদি যোগ করার কথা বলে আমরা কি করব, সেই সংখ্যাটার প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল করব। তো দেখো আমরা এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করেছি। বর্গমূল করার পরে যদি ভাগশেষ থাকে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু ভাগশেষ আছে সেহেতু আমরা লিখেছি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং এই সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেটা আমরা নিজেরাও জানি না, সেটাই কিন্তু নির্ণয় করতে হবে। আর সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার সহজ উপায়, এই যে ভাগফলের স্থলে যেই সংখ্যাটা থাকবে, অনেকে এখানে 46 আছে তার সাথে আমরা 1 যোগ করেছি। এখানে যদি 15 থাকতো তখন 15-এর সাথে 1 যোগ করতাম, যেটাই থাকবে তার সাথে 1 যোগ করে যেটা হবে, অর্থাৎ এটার যোগ করলে 16 হয়, তো সেটার বর্গ করে যেই উত্তরটা হবে সেইটার সাথে এই যে মেন যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুসরণের বাকি যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। আর এই অনুসরণের কোনো অঙ্ক নিয়ে সমস্যা হলে জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।